হ্যালো স্টুডেন্টস, তো সেমিস্টার ওয়ানের এমসিকিউ সিরিজের প্রথম এমসিকিউর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের হিরক স্যার। আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও, কারণ এই এমসিকিউ সিরিজের পরবর্তী ক্লাসগুলো যখনই আসবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম সেট। তো প্রথমেই আমরা দেখি যে এই যে আমাদের এমসিকিউ হতে চলেছে, তো এমসিকিউতে কটা কোশ্চেন থাকবে? 35 মার্কস, অর্থাৎ 35টা এমসিকিউ থাকবে এবং টাইম কত? 1.5 ঘন্টা। এবং দেখো এর জেনারেল ইনস্ট্রাকশানে যেটা বলা আছে যে এই 35টা কোশ্চেনের মধ্যে 3টে সেকশন থাকবে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। এবং সেকশন এতে 1 থেকে 17 অর্থাৎ 17টা কোশ্চেন থাকবে। সেকশন বিতে থাকবে 18 থেকে 25 অর্থাৎ 8টা কোশ্চেন। এবং সেকশন সিতে 26 থেকে 35 অর্থাৎ বাকি 10টা কোশ্চেন। এবং এই কোশ্চেনের প্যাটার্নগুলোও দেখো, প্রথম যে সেকশন এর কোশ্চেনটা এটা হবে জেনারেল এমসিকিউ, যেটা সেকশন বির কোশ্চেন এটা দেখো এটা কিন্তু মডারেট এমসিকিউ, এবং বাকি যে 10টা শেষ 10টা হচ্ছে স্ট্যান্ডার্ড এমসিকিউ। তো চলো প্রথম কোশ্চেনে আসা যাক। প্রথম কোশ্চেন কি আছে? অবস্থান সময় লেখচিত্রের নতি ড্যাশ প্রকাশ করে। কি হবে? অ্যান্সার হবে বেগ। অবস্থান সময় অর্থাৎ স্মরণ সময় লেখচিত্রের নতি বেগকে প্রকাশ করে। 2 নম্বর কোশ্চেন কি আছে? প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনগুলি বা কোনটি সত্য? 1 নম্বরে বলা আছে দেখো, কোনো প্রতিযোগী লং জাম্পের সময় দূর থেকে দৌড়ে এলে শরীরে স্থিতিজাড্য সৃষ্টির ফলে বেশি দূর লাফাতে পারে। 2 নম্বর পয়েন্ট আছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের 3টে গতিসূত্রই প্রযোজ্য। তো অপশান এ আছে শুধুমাত্র 1, অপশান বি আছে শুধুমাত্র 2, অপশান সি 1 এবং 2 উভয়ই, অপশান ডি কোনোটি নয়। তো এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শুধুমাত্র 2, অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের 3টে গতিসূত্রই প্রযোজ্য। এরপর আসি 3 নম্বর কোশ্চেন। বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভরকেন্দ্রের ড্যাশ সংরক্ষিত হয়। কি সংরক্ষিত হয়? বাইরে থেকে বল প্রযুক্ত না করলে কি সংরক্ষিত থাকবে? বেগ, আকার, সংখ্যা, ভরবেগ। আমরা আলোচনা করেছি, তাহলে এর অপশান আমরা সবাই জানি, অপশান ডি। অপশান ডি ভরবেগ। তো চলো এরপর আসি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে? একটি গতিশীল বস্তুকণার গতিবেগ ভি এবং সময় টি এর মধ্যে সম্পর্কটি হলো ভি ইকুয়ালস টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। এ বি সি এর মধ্যে ত্বরণের মাত্রাকে নির্দেশ করবে কে? অপশান দেখো, এতে আছে এ, বিতে আছে বি, সিতে আছে সি এবং ডিতে আছে এ এবং বি উভয়ই। এবার একটু ভালো করে লক্ষ্য করো, বাম পাশে যদি ভি থাকে ডান পাশের প্রত্যেকটা টার্ম ভি হবে। তো এ যদি ভি এর সঙ্গে সমান হয় তাহলে এটা ত্বরণ, এ হচ্ছে বেগ এবং বি টি মিলে হচ্ছে বেগ। তাহলে বি টি মিলে যদি বেগ হয় তাহলে বি ইকুয়ালস টু কী হবে? ভি বাই টি। তাহলে ভি বাই টি কী হয়? বেগ বাই সময় ত্বরণ। তাহলে এখানে বি ত্বরণকে নির্দেশ করবে। সি টি স্কোয়ারের ক্ষেত্রে দেখো, যদি সি টি স্কোয়ার ইকুয়ালস টু ভি হয় তাহলে ভি বাই টি ইকুয়ালস টু কী হবে? সি ইন্টু টি। ওকে, তাহলে ত্বরণটা হয়ে গেল কি? সি ইন্টু টি, বা সি ইকুয়ালস টু হয়ে যাবে ভি বাই টি স্কোয়ার, বেগ বাই সময়ের স্কোয়ার, অর্থাৎ মিটার পাই সেকেন্ড কিউব। তো এটা তো ত্বরণের কি নয়, এটা ত্বরণের একক নয়। তো কি হবে? এটা অ্যান্সার বি। 5 নম্বর, টর্ক ইকুয়ালস টু জড়তা ভ্রামক ইন্টু কি হয়? অপশান এ কৌণিক ত্বরণ, অপশান বি কৌণিক সরণ, অপশান সি রৈখিক ত্বরণ, অপশান ডি রৈখিক সরণ। তো চলো অ্যান্সার হবে বি কৌণিক সরণ। 6 নম্বর কোশ্চেন আমরা দেখি, স্থিরাবস্থা থেকে একটি বস্তু যাত্রা শুরু করে সমতরণে সরলরেখায় চললে বস্তুটির অবস্থান সময় লেখচিত্রের লেখটি হয়। কি কি অপশান আছে দেখে নাও। এ সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা, বি অবস্থানের অক্ষের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা, সি মূলবিন্দুগামী একটি সরলরেখা, ডি একটি অধিবৃত্ত। তাহলে কি হবে অপশান? আমরা জানি সময় সরণ লেখচিত্রে কি হয়, একটা স্থির বস্তু যদি একটা স্থির অবস্থা থেকে যদি বস্তুটি যাত্রা শুরু করে সমতরণে সরলরেখায় চলে, আমরা জানি সেটা কি হয়? একটা অধিবৃত্ত হয়। অর্থাৎ এখানে রাইট অপশান কি হবে? অপশান ডি। তো 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? দুটি তথ্য এখানে দেওয়া আছে। 1 নম্বর তথ্য, বলের ভ্রামক ও টর্ক আসলে অভিন্ন ভৌত রাশি।
2 নম্বর পয়েন্ট, কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক ইকুয়ালস টু ওই বিন্দু সাপেক্ষে অনেকগুলি বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। অপশান এ শুধুমাত্র 1, অপশান বি শুধুমাত্র 2, অপশান সি 1 এবং 2 উভয়ই এবং অপশান ডি কোনোটিই নয়। তো 7 নম্বর কী হবে অ্যান্সার? তোমরা বুঝতেই পেরেছো, বলের ভ্রামক ও টর্ক আসলে অভিন্ন ভৌত রাশি, কিন্তু 2 নম্বর পয়েন্টটা এটা সঠিক নয়, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। তো চলো 8 নম্বর কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? এ প্রাসের গতি কেবল নিম্নমুখী হয়, বি প্রাস গতিবেগের লম্ব উপাংশের মান সর্বোচ্চ উচ্চতায় 0 হয়, সি প্রাসের গতিবেগের অনুভূমিক উপাংশের মান সর্বদা পরিবর্তনশীল, ডি প্রাসের সঞ্চারপথ তার ভরের ওপর নির্ভরশীল। আচ্ছা প্রথমেই দেখো অপশান ডিটা দেখো, প্রাসের সঞ্চারপথ তার ভরের ওপর নির্ভরশীল, এটা নির্ভরশীল নয়, ভরের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়, তাহলে এটা ফলস। প্রাসের গতিবেগের অনুভূমিক উপাংশের মান কখনো পরিবর্তন হয় না, তাহলে এখানে বলা আছে সর্বদা পরিবর্তনশীল, এটাও ফলস। 1 নম্বর পয়েন্ট এ দেখো, প্রাসের গতি কেবল নিম্নমুখী হয়, এটাও ফলস। প্রাসের গতি কী হয়? ঊর্ধ্বমুখী হয়, নিম্নমুখী হয়। ওকে, কারণ দুটো উপাংশ থাকে। তাহলে এখানে সঠিক তথ্যটা কোনটা? বি, অপশান বি, প্রাসের গতিবেগের লম্ব উপাংশের মান সর্বোচ্চ উচ্চতায় 0 হয়। ওকে, তাহলে রাইট অ্যান্সার অপশান বি। তো চলো 9 নম্বর কোশ্চেন। তো তোমরা যদি পারো এই কোশ্চেনগুলো তুলে নিতেও পারো ভিডিওটা পজ করে। তো চলো 9 নম্বর কোশ্চেন, ডব্লিউ ওজনের একটি ব্লককে একটি খাড়া দেওয়ালের সঙ্গে চেপে ধরে রাখতে ন্যূনতম এফ অনুভূমিক বলের প্রয়োজন হয়। তাহলে ডব্লিউ ও এফ এর মধ্যে সম্পর্ক কি? দেখো দেওয়া আছে মিউ হলো ওই ব্লক এবং দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, তাহলে অপশান দেখো 4টে অপশান আছে। এ হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু মিউ ইন্টু এফ, বি অপশান এফ ইকুয়ালস টু মিউ ইন্টু ডব্লিউ, অপশান সি মিউ ডব্লিউ এফ ইকুয়ালস টু 1, অপশান ডি মিউ ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু এফ। তো চলো 9 নম্বর কী হবে এটা আমরা বুঝতেই পারছি কি, ডব্লিউ ইকুয়ালস টু মিউ এফ, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনে আমরা আসছি। প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? 3টে এখানে তথ্য দেওয়া আছে। কোনো বস্তুর গড় বেগ 0 হলে তার গড় দ্রুতিও 0 হয়, 1 নম্বর। 2 নম্বর, কোনো বস্তুর মোট সরণ 0 হলে মোট অতিক্রান্ত দূরত্বও 0। 3 নম্বর, কোনো বস্তুর সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলার অর্থ সমবেগে চলা। তো অপশান আছে 4টে। এ শুধুমাত্র 1, বি শুধুমাত্র 2, সি শুধুমাত্র 3 এবং অপশান ডিতে বলা আছে যে প্রত্যেকটি সত্য। তাহলে বলো এখানে কি হবে? দেখো এখানে প্রত্যেকটা সত্য নয়, সেটা তোমরা বুঝতেই পেরেছো, কারণ কোনো বস্তুর গড় বেগ 0 হলে তার গড় দ্রুতিও 0 নাও হতে পারে। ওকে, এবং কোনো বস্তুর মোট সরণ 0 হলে মোট অতিক্রান্ত দূরত্বও 0 নাও হতে পারে, কারণ সে যদি একটা বক্রপথ অতিক্রম করে আবার প্রথম বিন্দুতেই ফিরে চলে আসে, সরণ 0 কিন্তু অতিক্রান্ত দূরত্ব তার আছে। তাহলে এখানে রাইট অপশান কি হবে? রাইট অপশান হবে 3 নম্বর অপশান। ওকে, 3 নম্বর তথ্য। 3 নম্বর তথ্য কিসে আছে? না অপশান সিতে আছে। তাহলে এখানে 10 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান সি। তো চলো 11 নম্বর কোশ্চেনে আসি আমরা। যে ভেক্টরের মান 1 তাকে ড্যাশ ভেক্টর বলে, এটা সবাই জানি আমরা একক ভেক্টর বলে। এখানে আমাদের অপশান দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 11 দাগে আমাদের কোন অপশানটা হবে তাও অপশানগুলো আমি বলে দিচ্ছি। এ সমান ভেক্টর, বি একতলীয় ভেক্টর, সি একক ভেক্টর, ডি বিপরীত ভেক্টর। আমরা জানি সমান ভেক্টর কাকে বলে, দুটো ভেক্টর থাকবে যখন মান এবং অভিমুখ একই হবে। একতলীয় ভেক্টর কি হবে? যখন একই তলে ভেক্টরগুলো থাকবে। এবং বিপরীত ভেক্টর কি হবে? মান একই কিন্তু অভিমুখ বিপরীত হলে তাকে বিপরীত ভেক্টর বলা হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? না অপশান সি। তো চলো এরপর আসছি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলা আছে? প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? চলো আবার দুটো তথ্য দেওয়া আছে। 1, পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়। 2 নম্বর, পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য মেরু অঞ্চলে ওজনের কোনো হ্রাস হয় না। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 1 এবং 2 এবং অপশান ডি কোনোটি নয়। তো এখানে কি হবে? দেখো পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়, এটা কি ঠিক? বলো, এটা ঠিক নয়।
তাহলে এটা সত্য কোনটা? না 2 নম্বর পয়েন্টটা। পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য মেরু অঞ্চলে ওজনের কোনো হ্রাস হয় না। ওকে, তাহলে এখানে রাইট অপশান অপশান বি। তো চলো আসছি নেক্সট কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন কি বলা আছে? বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ হলো। ঘূর্ণনের প্রতিরূপ কি হয়? আমরা বলো 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 ভালো করে একটু 4টে অপশান আছে। এ বস্তু জড়তা ভ্রামক, বি টর্ক, সি বলের ভ্রামক, ডি দ্বন্দ্ব। তাহলে বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ কি হবে? বস্তুর জড়তা ভ্রামক। ওকে, তাহলে এখানে অপশান এ। চলো এরপর আসছি 14 নম্বর কোশ্চেন। প্রাসের সঞ্চার পথ হয় কেমন? এখানে কি কোনো অপশান দেখার প্রয়োজন আছে? আমার তো মনে হয় এখানে কোনো অপশান দেখার প্রয়োজন নেই। প্রাসের সঞ্চার পথ হয় আমরা জানি অধিবৃত্তাকার। তো 4টে অপশান আছে এখানে। এ অধিবৃত্তাকার, বি সরলরৈখিক, সি কেবলমাত্র অনুভূমিক, ডি কেবলমাত্র উল্লম্বভাবে ঊর্ধ্বমুখী। তো এখানে রাইট অপশান অপশান এ। তো চলো আসছি এবার 15 নম্বর কোশ্চেন। প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? একই দিকে ক্রিয়ারত একাধিক বলকে সমমুখী সমান্তরাল বল বলে। 2 নম্বর পয়েন্ট, যে সরলরেখা বরাবর একটি বল ক্রিয়া করে তাকে ও বলের ক্রিয়ারেখা বলে। তো অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 1 এবং 2 উভয়, এবং অপশান ডি কোনোটি নয়। তো কি হবে আমরা বুঝতে পারছি এখানে যে দুটো তথ্য দেওয়া আছে দুটো তথ্যই সঠিক, অর্থাৎ 1 এবং 2 উভয়ই সঠিক। তাহলে কোন অপশান হবে? না 15 নম্বর কোশ্চেনের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো বস্তুর ড্যাশই তার জাড্যের মান নির্দেশ করে। আমরা জানি বস্তুর ভরই তার জাড্যের মান নির্ণয় করে, কি নির্দেশ করে। তাহলে এখানে অপশানগুলো কি রয়েছে? এ সরণ, বি ওপর প্রযুক্ত বল, সি বেগ, ডি ভর। তো এখানে রাইট অপশান রাইট অ্যান্সার ভর, অ্যান্ড দ্য রাইট অপশান ইজ ডি। 17 নম্বর কোশ্চেনে কোনো বস্তুকে উল্লম্বভাবে ওপর দিকে ছোঁড়া হলে নিচের কোন তথ্যটি বা কোন তথ্যগুলি সত্য? 1 নম্বর পয়েন্ট, প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় আরোহণের জন্য সময় ও সেখান থেকে প্রক্ষেপ বিন্দুতে অবতরণের জন্য সময় সমান। ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগের মান প্রাথমিক বেগের সমান হয়। তাহলে দেখো এখানে যে দুটো তথ্য দেওয়া আছে দুটো তথ্যই কিন্তু সঠিক, অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে যেতে যে সময় লাগবে অর্থাৎ আরোহণকাল যা হবে এবং অবরোহণকাল তাই হবে। ওকে, আমরা পেয়েছিলাম। আচ্ছা, এবারে তাহলে এর অপশানটা কি হবে? না অপশান সি। 17 নম্বর কোশ্চেনের অপশান সি। এবার দেখো আমরা আসছি সেকশন বিতে। আমরা পেয়ে গেছি একদম জেনারেল এমসিকিউ পেরিয়ে চলে এসেছি। এবার আমরা প্রবেশ করছি কি না মডারেট এমসিকিউ সেকশনে, সেকশন বি। তো 18 নম্বর কোশ্চেনে কি বলা আছে? একটি বস্তুকণার বেগের সমীকরণ v = at। ওই বস্তুকণাটি প্রথম 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? অ্যান্সার হবে ডি। ওকে, 18A। 19 নম্বর কোশ্চেন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের পরিমাণের ত্রুটি 3% হলে ঘনকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? কত হবে? আমরা কিন্তু ত্রুটি নির্ণয়ের সময় দেখেছিলাম যে যদি কোনো ত্রুটি হয় এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যদি ঘনকের বাহু আমি আর ধরি, আর এর ত্রুটি 3% হলে 3% হলে আয়তন কত হয়? আর কিউব। তাহলে আর কিউব অর্থাৎ কটা আর আছে? 3টে আরের গুণফল। তাহলে ত্রুটি হবে 3টে আরের পার্সেন্টেজের যোগফল, অর্থাৎ 3% + 3% + 3%, অর্থাৎ 9%। ওকে, তাহলে 9 ও 19 অর্থাৎ 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 9%, অর্থাৎ অপশান ডি। এক্ষেত্রে বলে রাখি যদি ক্ষেত্রফল হয়, যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ত্রুটির পরিমাপ করতে বলে সেখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a স্কোয়ার, যদি তার বাহুর দৈর্ঘ্য a হয়, এবং সেখানে যদি বাহুর ত্রুটির পরিমাণ 5% থাকে, যদি 5% থাকে তাহলে কি হবে? তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার, অর্থাৎ a × a, অর্থাৎ দুটো a, তাহলে তার ত্রুটির পরিমাণ হবে দুটো এর পার্সেন্টেজের যোগফল, অর্থাৎ 5% + 5%। ওকে, বোঝা গেল? তো চলো এবার আসছি নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। অনুভূমিক রাস্তায় 80 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে? এটা আমরা কিসে পড়ে এসেছি? আমরা ব্যাংকিং যে ছিল রাস্তার ব্যাংকিং
সেইখানে আমরা পড়ে এসেছি। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.8 এবং g = 10 m/s² ধরে নিতে বলা আছে। তো তোমরা ইজিলি প্রবলেমটা করবে। প্রবলেমটা করলে অপশান দেখো 4টে আছে, a 80 m/s, b 28 m/s, c 15 m/s, d 89 m/s। তো প্রবলেমটা করলে দেখা যাবে উত্তর আসবে 28 m/s, অপশান বি। তো চলো এবার দেখো 21 নম্বর কোশ্চেনে প্রদত্ত ত্বরণ সময় লেখচিত্রের জন্য একটি বস্তুকণার বেগ সময় লেখচিত্র কোনটি হবে? দেখো ত্বরণ সময় লেখচিত্রটি দেওয়া আছে, তাহলে এই হিসেবে তার বেগ সময় লেখচিত্র এরটা হবে। এতে যে লেখচিত্র আছে বেগ সময় লেখচিত্র, অ্যান্সার হবে এ। তো চলো 22 নম্বরে বলা আছে এম ভরের 4টি বিন্দু ভর প্রদত্ত চিত্রে এম ভরের 4টি বিন্দু ভর প্রদত্ত চিত্রের মতো এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে অবস্থিত। এ শীর্ষবিন্দুগামী এবং ডিবি কর্ণের সমান্তরাল XY অক্ষ সাপেক্ষে সমগ্র সংস্থাটির জড়তা ভ্রামক কত? অপশান এ m², অপশান বি 2m², অপশান সি 3m², অপশান ডি 4m²। তো কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সি 3m²। 23 দুটি ভেক্টর s = p+s এবং r = p-s পরস্পর লম্ব হওয়ার জন্য কোন বিকল্পটি সঠিক? a mod p = mod s, b mod p not equals to mod s, অপশান সি mod p = mod s cos 90 ডিগ্রি, অপশান ডি mod s = mod p cos of 90 ডিগ্রি। তো 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ mod of p = mod of s। 24 নম্বর কোশ্চেনে আসছি আমরা। ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত করে W ওজনের একটি মই মসৃণ দেওয়ালে ঠেকানো আছে। ভূমি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত হবে? অপশান এ W/2, অপশান বি W, অপশান সি W/√3, অপশান ডি W√3/2। তো কত হবে? অপশান ডি W√3/2। তো চলো আসছি পরের কোশ্চেনে। 25 নম্বর কোশ্চেন। 0.25 কেজি ভরের একটি বস্তু 200 m/s বেগ নিয়ে চলেছে। বস্তুটিকে 2 সেকেন্ড সময় থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? অর্থাৎ m = 0.25, v = 200 এবং সময় কত? t = 2 সেকেন্ড। তাহলে একে থামাতে গেলে কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে আমরা বুঝতেই পারছি, m × a, force = m × a, m × a অর্থাৎ m × v/t। তাহলে m × v/t যদি হয়, m কত? 0.25 × v অর্থাৎ 200/t অর্থাৎ /2, তাহলে 200/2 100, 100 × 0.25 কত না 25 কি কেজি m/s² অর্থাৎ নিউটন। বলের এসআই একক নিউটন, অর্থাৎ এখানে কি হবে? উত্তরটা হবে 25 নিউটন, অর্থাৎ অপশান বি। তো চলো এরপর আসছি সেকশন সিতে, অর্থাৎ এখানে কিন্তু থাকবে একটি স্ট্যান্ডার্ড এমসিকিউ, 10টা এমসিকিউ থাকবে স্ট্যান্ডার্ড এমসিকিউ। তো চলো বিবৃতি ও ব্যাখ্যাধর্মী প্রশ্ন। প্রথমে বিবৃতিগুলো দেখা নেওয়া যাক। এই বিবৃতির উপর ভিত্তি করে এইবার কোশ্চেনগুলো দেওয়া হবে। ওই কোশ্চেনগুলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। তো বিবৃতি ও ব্যাখ্যাধর্মী প্রশ্নে দেখো বলা আছে নিচের প্রশ্নগুলিতে বিবৃতি এ ও কারণ আর দেওয়া আছে। দেখো প্রত্যেকটা কোশ্চেনে বিবৃতি এবং কারণ এ এবং আর দেওয়া আছে। তো এই প্রত্যেকটার ক্ষেত্রে অপশান 4টে করে আছে ABCD। এতে কি বলা আছে? এ ও আর উভয়ই সঠিক এবং বিবৃতি এর সঠিক ব্যাখ্যা হলো কারণ। আবার বিতে বলা আছে বিবৃতি কারণ উভয় সঠিক, বিবৃতি এর সঠিক ব্যাখ্যা কারণ নয়। আবার সিতে বলা আছে বিবৃতি এর সঠিক কিন্তু কারণ সঠিক নয়, এবং অপশান ডিতে বলা আছে বিবৃতি এ সঠিক নয় কিন্তু কারণ সঠিক। তো চলো আসছি 26 নম্বর প্রশ্ন 26। বিবৃতি বলা আছে ডিসকাস, বর্ষা ইত্যাদি ছোঁড়ার প্রতিযোগীরা 45 ডিগ্রি প্রক্ষেপ করে সেগুলি ছোঁড়ার জন্য অনুশীলন করে। কারণ
আর রিজন কি বলা আছে, কোনো প্রক্ষিপ্ত বস্তুকে সর্বাধিক দূরত্বে নিক্ষেপ করার জন্য অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে বস্তুটিকে ওপরের দিকে ছুঁড়তে হয়। তাহলে এক্ষেত্রে দেখো দুটোই ঠিক এবং একটার বিবৃতি কিন্তু অন্যটারই ফল। অর্থাৎ দেখো অপশান এতে কী বলা আছে, বিবৃতি এ ও আর উভয় সঠিক এবং বিবৃতি এর সঠিক ব্যাখ্যা হলো কারণ। এখানে কিন্তু আমরা সঠিক ব্যাখ্যা পেয়েছি। তাহলে অপশান কি হবে, 26 নম্বরের অপশান এ। এবার আসছি 27 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, ঘর্ষণ গুণাঙ্ক। বিবৃতিতে ঘর্ষণ গুণাঙ্ক দুটি বস্তুর উপাদান ও তাদের পৃষ্ঠতলের মসৃণতার উপর নির্ভর করে, স্পর্শতলে ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না, কারণ সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বল পরস্পরের সমানুপাতিক। তো এখানে কি হবে 27 নম্বরে হবে যে দেখো এই বি হবে, অর্থাৎ অপশান বি, বিবৃতি ও কারণ উভয় সঠিক কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণ নয়। চলো আসছি 28 নম্বর কোশ্চেনে। 28 নম্বর কোশ্চেনে বিবৃতি, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, কারণ অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুর স্থিতিশক্তি ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে মুহূর্তে শূন্য হয়ে যায়। তো এখানে অপশান কি হবে, এখানে হবে অপশান বি, এ বি সি ডি বি, অর্থাৎ বি ফর বল। 29 নম্বর, বিবৃতি এ, সমতরণে ওপরে উঠলে লিফটে আরোহী নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করে, কারণ আপাত ওজন প্রকৃত ওজনের তুলনায় কম হয়। তো 29-এ, তাহলে 29-এরটা আমরা কি বলতে পারি, এর অপশান হবে সি। অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন দেখে নাও, একটু দেওয়া আছে একটা প্রবলেম যে অলিম্পিকের খেলায় একজন রাইফেল শুটার 2 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি কাঠের তক্তা লক্ষ্য করে গুলি ছুঁড়লেন। 50 গ্রাম ভরের গুলিটি 200 মিটার পার সেকেন্ড দ্রুতিতে কাঠের তক্তায় প্রবেশ করে ও প্রাথমিক গতিশক্তি 10% গতিশক্তি নিয়ে তক্তা ভেদ করে নির্গত হয়। তো গুলিটির প্রাথমিক গতিশক্তি কত? তো তোমরা প্রবলেমটা করবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ, 1000 জুল। ওকে, নির্গমনের পর 31 নম্বর কোশ্চেন দেখো, নির্গমনের পর গুলিটির গতিশক্তি কত হয়? গুলিটির গতিশক্তি হবে 100 জুল, অর্থাৎ অপশান সি। গুলিটির নির্গমন দ্রুতি কত? ওকে, তো গুলিটির নির্গমন দ্রুতি অপশান 4টে আছে, তো অপশান তোমরা করবে, অঙ্কটা করলে তোমরা পেয়ে যাবে এটা অপশান ডি, অর্থাৎ 63.2 মিটার পার সেকেন্ড। এরপর আসছি আমরা 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে কি বলা আছে, গুলিটি প্রাথমিক গতিশক্তির 20% গতিশক্তি নিয়ে নির্গত হলে নির্গমন দ্রুতি কত হবে? নির্গমন দ্রুতি হবে অপশান এ, 89.38 মিটার পার সেকেন্ড। ওকে, অপশান এ। এইবার দেখো স্তম্ভ মেলাও, অর্থাৎ কলাম এ কলাম বি মেলাতে হবে। 34 নম্বর কোশ্চেনে বলেছে স্তম্ভ এতে কি আছে, কার্য, ঘনকোণ, কম্পাঙ্ক, চাপ, এবং অপশান বিতে আছে 1 ml² (10⁻²) m l (10⁻⁻1) (10⁻²) এবং 10⁻⁻1। তো অপশান 4টা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই অপশানগুলো অনুসারে সঠিক অপশান হবে অপশান এ, অর্থাৎ কার্য m l² (10⁻²), ঘনকোণ 1, কম্পাঙ্ক 10⁻⁻1, চাপ ml ইনভার্স 10⁻²। তো চলো আসছি এই সেট 1-এর লাস্ট কোশ্চেন। দুটো কলাম দেওয়া আছে, তো দুটো কলামের সঙ্গে মেলাতে হবে একটা কলম আরেকটা কলামের সঙ্গে। তো গড় দ্রুতি, সমতরণে গতিশীল বস্তুর অবস্থান সময় লেখো, সমবেগে গতিশীল বস্তুর অবস্থান সময় লেখো, গড় ত্বরণ, স্তম্ভ কলাম বিতে আছে বেগের পরিবর্তন বাই সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মূলবিন্দুগামী সরলরেখা, অধিবৃত্ত। ওকে, তো এখানে 4টে অপশান আছে, তো 4টে অপশানের মধ্যে রাইট অপশান হবে অপশান ডি। ওকে, অর্থাৎ 1B, 2D, 3C, 4A। তো চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো ফিরছি পরবর্তী সেট নিয়ে, পরবর্তী MCQ সিরিজের মক টেস্ট নিয়ে ফিরছি তোমাদের হিরক স্যার। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।